আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। সো আপনারা যারা আমাদের পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন, তারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এবং আপনারা যারা নতুন দেখছেন, আমি একটা বিষয় খেয়াল করেছি, আ যারা নন সাবস্ক্রাইবার তারা আসলে বেশি আমাদের ভিডিওটা দেখছেন, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে যাচ্ছেন না। সো আমার মনে হয় হয়তো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে না, এজন্য সাবস্ক্রাইব করছেন না। আর যদি এটার বিপরীতটা হয় যে আমার ভিডিওটা আপনার ভালো লাগছে, কিন্তু আপনি সাবস্ক্রাইব করে যাচ্ছেন না, তাহলে আমার মনে হয় আপনার এই ব্যাপারে আরেকটু সচেতন হওয়া উচিত। কাইন্ডলি একটু আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেন আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, তাই না? সো যাই হোক, সবাই অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিওসগুলো। আর কথা না বাড়িয়ে আমরা চলে আসছি। আজকে আমরা যেই ক্লাসটা করছি সেটা হচ্ছে ইউনিট 2 লেসন 3, রাইট? ইউনিট 2 এর লেসন 3 নিয়ে আজকে আমাদের কথাবার্তা হবে। লেসন 3 এর টাইটেল হচ্ছে ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং যে আমাদের জলবায়ু, সেটা নিয়ে আমাদের আজকের এই বিষয়াদি, হ্যাঁ? এই লেসনের। ওকে, সো শুরুতেই আমরা এখানে দেখছি এক্টিভিটিস এ। এক্টিভিটিস এ তে কি লেখা রয়েছে? ডিসকাস দ্য কোয়েশ্চেনস ইন পেয়ার্স। সো এইখানে ৩ টা কোয়েশ্চেন রয়েছে। এগুলা একটু জোড়ায়, জোড়ায় আলোচনা করতে বলেছে। সো এটা নিয়ে এক্টিভিটিস এ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। ১ম এ আমরা এই নিচের এই প্যাসেজটা পড়ে ফেলবো, হ্যাঁ? এরপরে আমরা এক্টিভিটিস এ নিয়ে কথা বলব। সো চলুন আমরা নিচের প্যাসেজটা পড়া শুরু করে দিই। নাও রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফাইন্ড আনসার্স টু দ্য অ্যাবাভ কোয়েশ্চেনস। সো এই নিচের টেক্সটটা পড়তে বলেছে এবং পড়ার পর উপরের যে এই যে ৩ টা কোয়েশ্চেন রয়েছে এগুলোর আনসার খুঁজতে বলেছে। আমরা শুরু করছি। Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. মানুষ আম চেঞ্জ তো করতেই পারে না যে যে সূর্যের যে বিকিরণ, হ্যাঁ? সেটাকে, অথবা পৃথিবীর যে কক্ষপথ সেটাও কিন্তু মানুষ চেঞ্জ করতে পারে না। যার মাধ্যমে সূর্যের চারপাশে যে পৃথিবীটা ঘুরছে, এই ব্যাপারটা কখনোই পরিবর্তিত হয় না, হ্যাঁ? মানুষের দ্বারা এটা সম্ভব নয়। বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ অফ দ্য অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। কিন্তু মানুষ চাইলে এটা নিয়ন্ত্রণ করতে পারে কি? দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাসেস। গ্রিনহাউস গ্যাস যেটা ক্লোরোফ্লোরো কার্বন বলা হয়, সিএফসি আমরা জেনে থাকবো হয়তোবা। সো এই গ্যাসটার নির্গমন যেটা, সেটার যে বৃদ্ধি অনেক বেশি নির্গমন হয়ে থাকে, এটা কিন্তু মানুষ চাইলে একটু কন্ট্রোলে, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে, হ্যাঁ? এবং এই গ্রিনহাউস গ্যাস কিন্তু অনেক বেশি আমাদের বায়ুমণ্ডলটাকে মানে প্রভাবিত করে। ওকে? সো অ্যাটমসফিয়ার মানে বলতে বায়ুমণ্ডল বোঝাচ্ছি। Only during the last 100 years the carbon dioxide concentration has been raised alarming in the atmosphere, and we humans can be held responsible for this. গত ১০০ বছরের ভেতরে কার্বন ডাই অক্সাইডের কনসেনট্রেশন বলতে আমরা জানি মনোযোগ, অনেক সময় এটা শুনে থেকেছি। বাট এখানে কনসেনট্রেশন বলতে বোঝাচ্ছে একত্রিত হওয়া বা ঘনীভূত হয়েছে, এরকম কিছু। সো কার্বন ডাই অক্সাইড গত ১০০ বছরে ঘনীভূত হয়েছে এবং এটা মানে রেইজড বলতে উত্থিত করার যে ব্যাপারটা, রেইজড অ্যালার্মিং ইন দ্য অ্যাটমসফিয়ার, মানে খুবই একটা ভয়ংকর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে আমাদের বায়ুমণ্ডলে। অ্যান্ড এই সিচুয়েশনের জন্য আমরা অবশ্যই হিউম্যানস, এই মানুষ, আমরা কিন্তু দায়ী। ঠিক আছে? এবং আমরা এই দায়িত্বটাকে এড়িয়ে যাইতে পারব না। ওকে, তারপরে দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাই অক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইডের লেভেলটা বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে, এটার প্রধান কারণ হচ্ছে ইজ দ্য বার্নিং অফ ফসিল ফিউলস। এই যে আমাদের যে জীবাশ্ম জ্বালানি, ফসিল বলতে এখানে জীবাশ্ম বলা হচ্ছে, ফিউলস বলতে আমরা তো জ্বালানি বুঝি। সো আমাদের এই যে জীবাশ্ম জ্বালানিগুলো আমরা বেশি, বেশি ব্যবহার করে ফেলছি এবং পোড়াচ্ছি। এইজন্য এই কার্বন ডাই অক্সাইডের কিন্তু পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কোথায়? বায়ুমণ্ডলে। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, ১৯ শতকের শেষের দিক থেকে industrial activities increased rapidly giving rise to many factories. So ১৯ শতকের শেষের দিক থেকে আমাদের যে কলকারখানা বা শিল্পের যে কার্যক্রম সেটা অনেক হারে বৃদ্ধি পেয়েছে, দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং এইটা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরির মাধ্যমে, কারখানার মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, তাই না? সো ফ্যাক্টরি বৃদ্ধি হলে কি হবে সেটা আমরা পরের লাইনগুলোতে বুঝতে পারবো। These factories required energy. এই কারখানাগুলোর অবশ্যই শক্তি প্রয়োজন, তাই না? চালনা করার জন্য, which was produced through the combustion অফ কোল। কম্বাসশন, এটার উচ্চারণে একটু সমস্যা আছে। অনেকেই বলতে পারে কম্বিউশন বা কম্বুশন এরকম, বাট কম্বাসশন এটা হচ্ছে মেইন আমাদের যে প্রোনাউন্সিয়েশন এটা, সেটা, হ্যাঁ? সো এখানে বোঝাচ্ছে যে এই কারখানা চালানোর জন্য যে জ্বালানির শক্তি প্রয়োজন অথবা শক্তিটা প্রয়োজন, সেটা উৎপাদিত হয়, প্রডিউসড হয় কোত্থেকে? এই যে আমাদের কয়লা, কোল বলতে এখানে কয়লা পোড়ানোর মাধ্যমে আমরা কিন্তু এই জ্বালানিটা পেয়ে থাকি বা এই শক্তিটা পেয়ে থাকি। বিসাইডস কোল, আদার সোর্সেস অফ energy such as mineral oil, natural gas were also burned to heat our houses. এছাড়া যে শুধুমাত্র কয়লা জ্বালিয়ে এই বিভিন্ন শক্তি আমরা উৎপাদন করি তা কিন্তু নয়। এর বাহিরেও আমরা কিন্তু যে অপরিশোধিত মিনারেল অয়েল বলতে অপরিশোধিত বলে না আরকি। আসলে তেল, এক কথায় তেল, তারপরে হচ্ছে ন্যাচারাল গ্যাস, যেটা প্রাকৃতিক আমরা গ্যাস ব্যবহার করি। এইগুলো কিন্তু পোড়ানোর মাধ্যমে আমাদের বাসা বাড়িতেও কিন্তু আমরা এই এনার্জিগুলো কালেক্ট করে থাকি, পেয়ে থাকি। রান কার্স অ্যান্ড এরোপ্লেনস
or to produce electricity এবং আমরা আমাদের গাড়ি পরিচালনা করে থাকি প্লাস হচ্ছে এরোপ্লেনস আমরা জাহাজ যেটা উড়োজাহাজ সেগুলো পরিচালনা করে থাকি প্লাস আমাদের যে ইলেকট্রিসিটি আমাদের সবার বাসায় রয়েছে সেটাও কিন্তু এই জ্বালানিগুলো পুরানোর মাধ্যমে আমরা শক্তি অর্জনের পর পেয়ে থাকি তাই না Nowadays about 85 million barrels of crude oil are burned daily বর্তমানে 85 মিলিয়ন ব্যারেলস ক্রুড অয়েল বলতে অপরিশোধিত তেল মানে পোড়ানো হচ্ছে প্রতিদিন ডেইলি প্রত্যেকদিন হ্যাঁ এভরি টাইম ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্নড সব সময় প্রতিটা সময় যে আমাদের জীবাশ্ম যে কাঁচামালগুলো রয়েছে সেগুলো পোড়ানো হচ্ছে ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইন দ্য এয়ার ওকে সো এবং এই পোড়ানোর মাধ্যমে কিন্তু এখান থেকে কার্বন ডাইঅক্সাইড সেগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে কোথায় আমাদের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে বা কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে আমাদের বাতাসের মধ্যে এর পরের প্যারাতে আসি therefore it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans সুতরাং এটা একদম পরিষ্কার যে আমাদের যে গ্রিনহাউস গ্যাসেস বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড এটা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে এবং এটা তৈরির ক্ষেত্রে পুরো বিশ্বব্যাপী মানুষই কিন্তু এটার জন্য দায়ী বা মানুষের দ্বারাই কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে ওকে moreover we are also strengthening the greenhouse effect by deforestation এর আরও বেশি যদি বলতে যাই তখন আমরা দেখতে পাবো যে আমরা গ্রিনহাউস যে ইফেক্টটা রয়েছে বা এটার যে প্রভাবটা সেটাকে আরও ত্বরান্বিত করছি বা শক্তিশালী করে ফেলছি কী কারণে ডিফরেস্টেশন বলতে বন উজাড় মানে গাছপালা কেটে ফেলে বড় বড় বনের গাছগুলো কেটে ফেলে বা আমরা এই গাছের কমতি হওয়ার ফলে তখন কিন্তু গ্রিনহাউস ইফেক্টটা আরও ভয়াবহ রূপ ধারণ করছে হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ যেটার মানে হচ্ছে গাছ কেটে ফেলা মানে ডিফরেস্টেশন মানে কি সেটা বুঝেছে এভরি ইয়ার এনর্মাস এরিয়াস অফ ফরেস্টস আর ডিস্ট্রয়েড এনর্মাস বলতে বিশাল বিশাল এ প্রত্যেক বছর অনেক বড় বড় এলাকার যে বনগুলো রয়েছে ফরেস্ট সেগুলো ধ্বংস করে ফেলা হচ্ছে ডিস্ট্রয়েড বলতে ধ্বংস করে ফেলা হচ্ছে বাই পিপল টু অবটেইন উড অ্যান্ড ক্লিয়ার রিজিউমস ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্চার ওকে সো কেন মানুষ কি করে অবটেইন মানে সংগ্রহ করা বোঝাচ্ছে এখানে তারা কাঠ উড বলতে কাঠ সংগ্রহ করার জন্য এটা করে থাকছে প্লাস হচ্ছে তারা এই যে প্যাস্চার বলতে এখানে বোঝাচ্ছে চারণভূমি গরু ছাগলের জন্য বা অন্যান্য গবাদি পশুকে চারণ করার জন্য বড় ফাঁকা এলাকা তৈরি করার জন্য এরকমভাবে বন উজাড় করে ফেলতেছে তারপর দেখছি দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেমস এই যে ফরেস্টের ধ্বংস হচ্ছে এটার মাধ্যমে দুইটা সমস্যা সামনে চলে আসছে ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য ইয়ার সো বন থেকে যে গাছগুলো কেটে ফেলা হচ্ছে সেগুলোকে তো আমরা একটা জায়গায় যেয়ে পুড়িয়ে ফেলতেছি সো পুড়িয়ে ফেলার পর সেখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেগুলো আবার কিন্তু বাতাসের সাথে মিশে যাচ্ছে এটা একটা প্রথম প্রবলেম অন দ্য আদার হ্যান্ড অপরপক্ষে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব আ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার যেহেতু আমরা জানি যে গাছ কার্বন ডাইঅক্সাইড কিন্তু সংগ্রহ করে বা শোষণ করে নেয় সো ফরেস্ট একটা বনের ভেতরে যতগুলো গাছ রয়েছে তারা কিন্তু অনেক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করতে পারে বা শোষণ করতে পারে অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিড এবং ওই এতগুলো গাছ যখন কার্বন ডাইঅক্সাইড তো আমাদের বায়ুমণ্ডল থেকে নিয়ে নিচ্ছে প্লাস তারা আবার অক্সিজেন আমাদের বায়ুমণ্ডলে দিয়ে দিচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার ছিল খুবই ভালো ছিল আমাদের ম্যানকাইন্ডের জন্য সো সেই জায়গায় তারপরে কি হলো উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড ওয়েন উই ক্লিয়ার ফরেস্ট সো এই ক্ষেত্রে আমরা যখন গাছ কেটে ফেলছি বনের ভেতরে বনের গাছগুলো তখন আমরা এই যে কার্বন ডাইঅক্সাইড যে স্টোর হয়ে থাকবে সেগুলো একটা জায়গায় যে জমা হয়ে থাকবে এই গাছগুলোর ভেতরে সেই স্টোর হাউসটাও কিন্তু আমরা ধ্বংস করে ফেলছি নষ্ট করে ফেলছি যার ফলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এখন শোষণ করার মতো গাছপালাই নাই হ্যাঁ তো সেগুলো কই থাকবে আমাদের বায়ুমণ্ডলে থাকবে এবং এর মাধ্যমে আমরাই আরও এফেক্টেড হব সো এই হলো টোটাল বিষয় এই পুরো প্যাসেজটাতে বুঝিয়েছে এবার যদি আমরা চলে আসি যে অ্যাক্টিভিটিসে এটা আমি অন্য জায়গায় লিখে রেখেছি আমি সেখানে চলে যাচ্ছি হ্যাঁ এখান থেকে আমি একটু দেখাচ্ছি এই দেখেন এটাকে একটু করে দিই এটা আর একটু বড় করা যায় তাহলে আপনাদের দেখতে অসুবিধা হবে ওকে সো ইউনিট 2 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট অ্যাক্টিভিটি এ ওখানে কয়েকটা কোয়েশ্চেন্স রয়েছে সো ডিসকাস দ্য কোয়েশ্চেন ইন পেয়ার্স সো জোড়া জোড়াই কোয়েশ্চেন্সগুলো ডিসকাশন করতে বলেছে এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট মানুষকে জলবায়ুকে প্রভাবিত করতে পারে সো এই প্রশ্নটা যখন করা হয়েছে এটা নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব এবং এর পাশেই দেখেন এখানে আরও একটা অংশ রয়েছে ইফ দ্য আনসার ইজ ইয়াস এক্সপ্লেইন হাউ যদি আপনি বলেন যে হ্যাঁ অবশ্যই মানুষ এই জলবায়ুকে প্রভাবিত করতে পারে বা জলবায়ুর প্রভাব আছে মানুষ করে থাকে তাহলে সেটা একটু বর্ণনা করতে হবে সো আমি এখানে উত্তর দিয়েছি ইয়াস ম্যান ক্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট মানুষ জলবায়ুকে প্রভাবিত করতে পারে ম্যান ডাজ মেনি থিংস অ্যাজ বার্নিং ফসিল ফিউলস ইউজ ভেহিকলস ইনক্রিজেস ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস এটসেট্রা বাই ডুইং দিজ ম্যান ক্যান ইনফ্লুয়েন্স দ্য
ক্লাইমেট। সো এইগুলা কার্যক্রম করার ফলে তারা যে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে ফেলতেছে, এছাড়া ভেহিকলের মাধ্যমে অনেক কালো ধোঁয়ার যে ব্যবহার সেটা তারা প্রচুর পরিমাণে এই যানবাহন ব্যবহার করছে। আবার ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাক্টিভিটিস সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। নতুন, নতুন শিল্প কারখানা গড়ে উঠছে, শিল্পায়ন ঘটছে। এই কাজগুলো করার মাধ্যমে কিন্তু জলবায়ু এফেক্টেড হচ্ছে মানুষ দ্বারা। ওকে? সো এটা হলো আমাদের প্রথম উত্তর আমরা দিতে পারি। সো এই কোয়েশ্চেনস গুলো কিন্তু বিভিন্নভাবে উত্তর করা যায় এবং উত্তর কিন্তু বিভিন্ন হতে পারে। আমি বারবার এটা বলে ফেলি যখনই ভিডিওস আপনাদের জন্য তৈরি করি তখন এটা বলি। কেননা এগুলা জাস্ট আপনি বুঝতে পেরেছেন কিনা সেটা বোঝার জন্য কোয়েশ্চেনস গুলো করা রয়েছে। ওকে? সো এবার চলে আসুন ২ নাম্বার কোয়েশ্চেনে। হুইচ হিউম্যান অ্যাক্টিভিটিস আর রেসপন্সিবল ফর ইনক্রিজিং কার্বন ডাই অক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার? মানুষের কোন কাজগুলো আসলে এই আমাদের যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধিতে দায়ী বা বৃদ্ধির জন্য দায়ী? সো এখানে আমি উত্তর দিয়েছি দেখেন, একটু বড় করে উত্তর দেওয়া হয়েছে। খুব বড় করা হয় নাই। অ্যান্সার human activities increasing CO2 levels. ওকে? সো এখানে বলা হয়েছে দেখেন বার্নিং ফসিল ফিউলস, এটার আবার একটু ছোট্ট করে লিখে দিয়েছি। হ্যাঁ, এটা পয়েন্ট আকারে আসছে। ইউজিং কোল, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ফর এনার্জি রিলিজেস আ লট অফ CO2 into the air. This happens in power plants, factories and vehicles. ওকে? সো এইভাবে কিন্তু মানুষের যে কর্মকাণ্ড তারা এই যে বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্টস যেমন হচ্ছে কলকারখানার জন্য বিভিন্ন কারখানা তৈরি করতেছে, ইটভাটা তৈরি করতেছে, শিল্প কারখানার বর্জ্য উড়ে যাচ্ছে, এই বিভিন্ন কিছু। হ্যাঁ? এগুলোর মাধ্যমে কিন্তু তারা এই রেসপন্সিবল হয়ে যাচ্ছে অবশ্যই কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধিতে। তারপরে কি কাটিং ডাউন ট্রিজ, মানে যেটা ডিফরেস্টেশন আমরা একটু আগে পড়েছি সেটাই মনে করেন। ট্রিজ অ্যাবজর্ব CO2, গাছ অবশ্যই কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়। When we cut down them, the CO2 they stored goes back into the atmosphere. So CO2 যেটা কার্বন ডাই অক্সাইড ওই গাছগুলো নিয়ে নিচ্ছিল, শোষণ করছিল, সেই CO2 তো আবার কই যাবে? আমরা গাছ কেটে ফেলছি, সেটা আবার বায়ুমণ্ডলে চলে যাবে। সো এক্ষেত্রেও কিন্তু মানুষের এই অ্যাক্টিভিটিসটা, গাছ কেটে ফেলা, এটা কিন্তু রেসপন্সিবল কিসের জন্য? ইনক্রিজিং কার্বন ডাই অক্সাইড অন অর ইন দ্য অ্যাটমসফিয়ার। ওকে? অ্যান্ড লাস্টে আরেকটা বলেছি, আরও কয়েকটা পয়েন্ট দেওয়া যায়। আমি জাস্ট ৩টা দিয়েছি তাতে করে আপনাদের সুবিধা হয়। সেটা হচ্ছে ফ্যাক্টরিজ অ্যান্ড ইন্ডাস্ট্রি। ওকে? মেকিং থিংস লাইক সিমেন্ট, স্টিল অ্যান্ড কেমিক্যালস প্রডিউসেস আ লট অফ CO2। তো বিভিন্ন ফ্যাক্টরিজে অথবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আমরা দেখি সেখানে সিমেন্ট তৈরি হয়, স্টিল তৈরি হয়, বিভিন্ন কেমিক্যাল দিয়ে সার-টার উৎপাদন করা হয়। এই ক্ষেত্রে কিন্তু CO2 র একটা উৎপাদন হয়ে থাকে এবং CO2 বাড়লেই তো সেটা বায়ুমণ্ডলে চলে যাচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু আ আ কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি বেশি হয়ে যাচ্ছে বায়ুমণ্ডলে। আশা করি এটার উত্তর আপনারা বুঝতে পেরেছেন। নিচে বাংলা দেওয়া রয়েছে, একটু পজ করে প্রয়োজনে পড়ে নিবেন। আমরা চলে যাচ্ছি ৩ নাম্বার কোয়েশ্চেন। সেটা হচ্ছে আ ওকে, হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট? গাছ কিভাবে আমাদের এই পরিবেশকে রক্ষা করতে সাহায্য করবে? সো এখানে দেখেন আনসারটা এটাও একটু বড় করে দেওয়া যায়, আরও বড় করা যাবে, বাট আমি ছোট করে দিয়েছি। ট্রিজ হেল্প আওয়ার এনভায়রনমেন্ট ইন 3 ইম্পর্টেন্ট ওয়েজ। সো এখানে কি কার্বন স্টোরেজ। সো ট্রিজ অ্যাবজর্ব কার্বন ডাই অক্সাইড, একই কথা কিন্তু ঘুরে ফিরে আসবে যে গাছ বেঁচে থাকলে বা গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করার মাধ্যমে আমাদের পরিবেশটাকে সেভ করতে পারে। দ্বিতীয় হচ্ছে অক্সিজেন প্রোডাকশন। গাছ যেমন কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়, ঠিক সেরকমভাবে ফটোসিনথেসিসের মাধ্যমে তারা কিন্তু আবার অক্সিজেন রিলিজ করে দেয় কোথায়? আমাদের বায়ুমণ্ডলে। সো এইভাবে কিন্তু আমাদের পরিবেশ প্রকৃতিকে তারা কিন্তু সেভ করতে পারে। এয়ার ক্লিনিং, এছাড়া ট্রিজ ফিল্টার অ্যান্ড ট্র্যাপ ডাস্ট অ্যান্ড পলিউটেন্টস ফ্রম দ্য এয়ার। গাছপালা বেশি থাকলে সেই এলাকার বাতাসগুলো অনেক মানে ধুলাবালি ময়লা মুক্ত হয়ে থাকে। হ্যাঁ? দে অলসো অ্যাবজর্ব হার্মফুল গ্যাসেস লাইক সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া অ্যান্ড নাইট্রোজেন অক্সাইডস মেকিং দ্য এয়ার ক্লিনার। সো এই বিভিন্ন ধরনের গ্যাসেস এগুলো কিন্তু গাছপালা থাকার ফলে এগুলো কিন্তু প্রশমিত হয়ে যায়, দমিত হয়ে যায়। এতেও কিন্তু আমাদের বাতাসটা অনেক সুন্দর ক্লিয়ার থাকে, যার ফলে আমাদের কিন্তু পরিবেশটা অনেক ভালো থাকে এবং এই কথাটা কিন্তু আমাদেরকে অবশ্যই মানতে হবে। সো এটারও বাংলা আমি নিচে দিয়ে রেখেছি, আপনারা প্রয়োজনে পড়ে নেবেন। এবারে আমি আবার আমাদের বইয়ে চলে আসছি। এখানে দেখেন আমরা এ নাম্বার অ্যাক্টিভিটিস তাহলে আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমি যদি নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো বি নাম্বার অ্যাক্টিভিটিস, রাইট? এখানে লেখা আছে রিড দ্য স্টেটমেন্টস বিলো। নিচের এই স্টেটমেন্টসগুলো মানে এই লেখাগুলো ১ থেকে ৫ পর্যন্ত এটা পড়তে বলেছে অ্যান্ড সে ইফ দে আর ট্রু অর ফলস, এবং বলতে বলেছে যে এগুলা সত্য নাকি মিথ্যা। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, যদি ফলস হয়ে থাকে, মিথ্যা হয়ে থাকে, তাহলে সেটার আবার কারেক্ট ইনফরমেশনও আপনাকে লিখে দিতে হবে। সো চলুন আমি এটাও করে রেখেছি আপনাদের জন্য। এই যে এখানে দেখেন ইউনিট 2 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট অ্যাক্টিভিটি বি। হ্যাঁ, ওই যে ট্রু ফলস এটা। সো এখানে একটু এক নজরে দেখে নেন, খুবই ইজি এটা। ১ নাম্বারটা হলো ফসিল ফিউলস আর burned at an alarming rate due to industrialization. ওকে, সো আচ্ছা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো জীবাশ্ম জ্বালানি কিন্তু আমাদের যে শিল্পায়ন হচ্ছে, এই শিল্পায়নের ক্ষেত্রে অনেক বেশি হারে পোড়ানো হচ্ছে। এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। সো আমি এখানে পাশে কিন্তু দেখেন ট্রু লিখে দিয়েছি। ওকে, সো ২ নাম্বারটাতে যদি আসি, কোল ইজ দ্য অনলি ফিউল ইউজড ফর জেনারেটিং এনার্জি। শুধুমাত্র কয়লা পুড়িয়ে কি আমরা এনার্জি শক্তি উৎপাদন করে থাকি? না, আমার তো তা মনে হয় না। সো এটা কি? এটা ফলস। এখানে কিন্তু আমরা আরও বিভিন্ন প্রাকৃতিক ন্যাচারাল গ্যাস যেটা সেটা ব্যবহার করে থাকি, উপরে কিন্তু আমরা প্যাসেজে পড়েছি। সো এটা হলো ফলস এবং এটার কারেক্ট আনসার নিচে আমি দিয়ে রেখেছি। দেখেন এটা কারেক্ট আনসার বিভিন্নভাবে দেওয়া যায়, আমি আসলে সহজ করে ছোট করে দিয়েছি, যা আছে তাই শুধুমাত্র নট করে দিয়েছি। কি লাগবে সেটা আমি বলি নাই। আমি এইভাবে দিয়েছি যে কোল ইজ নট দ্য অনলি ফিউল ইউজড ফর জেনারেটিং এনার্জি।
ঠিক আছে? বুঝাইতে পারছি নিশ্চয়ই। সো এভাবে ছোট করে দিলেও কিন্তু হবে। আমার কথা হচ্ছে এখানে কারেক্ট আনসারটা লিখে দিতে হবে। সো আমি এটাই যে শুধুমাত্র পুড়িয়ে আমরা শক্তি পাই তা না। সো আমি এটা লিখে দিয়েছি না, এটার বাইরেও অনেক কিছু থাকতে পারে। আচ্ছা, ৩ নাম্বারে যদি আসি দেখেন, এট প্রেজেন্ট নিয়ারলি 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর ইউজড উইকলি। এটা ফলস, কারণ কি উইকলি না কিন্তু। 85 মিলিয়ন ব্যারেলস যে ক্রুড অয়েল, যে অপরিশোধিত তেল রয়েছে, সেটা ডেইলি ইউজ হয়। হ্যাঁ, এইজন্য এটা ফলস। সো আমি এখানে উত্তর দিয়েছি এট প্রেজেন্ট নিয়ারলি, যে লাস্টে শুধু ডেইলিটা লিখে দিবেন। যা আছে তাই, শুধু উইকলির জায়গায় ডেইলিটা লিখে দিবেন, তাহলেই উত্তর হয়ে গেল। এবার যদি আমরা ৪ নাম্বারে আসি তাহলে দেখবেন ডিফরেস্টেশন ইজ কজড বাই নেচার। সো এখানে ডিফরেস্টেশন মানে গাছের যে বন উজাড়, সেটা কি প্রকৃতির জন্য হয়ে থাকে? কখনোই না। সেটা অবশ্যই মানুষের জন্য হয়ে থাকে। সো এটাও ফলস। এটার হলো কারেক্ট আনসার আমি এখানে দিয়েছি, ডিফরেস্টেশন ইজ কজড বাই হিউম্যান বিইংস। ওকে, আপনারা এটা লিখে দিতে পারেন, নো প্রবলেম। আর আচ্ছা, এখানে ৫ হবে। হ্যাঁ, ফরেস্ট হেল্প কনজিউম কার্বন ডাই অক্সাইড গ্যাসেস ফ্রম দ্য এয়ার। অবশ্যই যে বন রয়েছে সেটা গ্যাস যেগুলো রয়েছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই কী করে, কনজিউম বলতে মানে গ্রহণ করে ফেলা বা ভক্ষণ করে ফেলা বা নেওয়া আর কি, এখানে শোষণ করা বোঝাচ্ছে। গ্যাসেস ফ্রম দ্য এয়ার, এয়ার থেকে সেগুলো কিন্তু নিয়ে নেয়। সো এটাও ট্রু। আশা করি এটা বুঝতে পেরেছেন। এই যে এখানে পজ করে প্রয়োজনে লিখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা আবার বইয়ে চলে আসি। এখানে আসলে একটু দেখতে পাবেন। সো আমার এই যে বি নাম্বার অ্যাক্টিভিটিস কিন্তু কমপ্লিট। এবারে আমরা চলে আসছি সি নাম্বার অ্যাক্টিভিটিস। এখানে কি বলা আছে, ম্যাচ দ্য মিনিং ইন কলাম বি অ্যান্ড দ্য ওয়ার্ডস ফ্রেজ ইন কলাম এ। আচ্ছা, কলাম এ এবং কলাম বি এর মধ্যে একটা মিল করতে হবে। এই কলাম এ তে জাস্ট ওয়ার্ড লেখা রয়েছে বা ফ্রেজ লেখা রয়েছে। সো এগুলোর আবার মিনিং এই পাশে কলাম বিতে দেওয়া আছে। কোনটার সাথে কোনটা মিলবে এটা দেখাইতে হবে। আমি দেখেন এখানে অলরেডি করে দিয়েছি। উপরে কিন্তু আমি লিখেও দিয়েছি। দেখেন এখানে লেখাও রয়েছে। এই জায়গাটাতে লিখেও দিয়েছি। একের সাথে মিলবে এ। ওকে, সানস রেডিয়েশন এনার্জি দ্যাট ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য সান ইন দ্য ফর্ম অফ রেজ অর ওয়েভস অর পার্টিকলস। সো একের সাথে যাচ্ছে এ, দুইয়ের সাথে আমি এগুলার প্রত্যেকটা পড়ে দিয়ে শুধু সময় নষ্ট না করে জাস্ট আমি উত্তরগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা সুন্দর করে এটা দেখে নেবেন। হ্যাঁ, একের সাথে যাবে এ, দুইয়ের সাথে ফসিল ফিউলস, এটার সাথে যাচ্ছে নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি দ্যাট কাম ইন রিমেইনস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, মানে জীব এবং গাছের যে বাকি অংশটুকুর অনেক দিন ধরে থেকে সেটা কিন্তু আসলে ফসিল ফিউলসে পরিণত হয়ে যায়। আচ্ছা, তারপরে দেখেন কম্বাসশন অফ কোলস, কয়লার যে পোড়ানোর ব্যাপারটা, সেটা এটার সাথে মিলতেছে জি। তার মানে আমরা বলবো দেখেন 3 এর সাথে মিলতেছে জি। তারপরে 4 হলো ক্রুড অয়েল। ক্রুড অয়েল মানে কি, অপরিশোধিত তেল। এটা দেখেন এফ নাম্বার মিলতেছে, ন্যাচারালি অকারিং আনরিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট। পেট্রোলিয়াম বলতে কিন্তু আমরা তরল প্রোডাক্ট বুঝে থাকি। সো এখানে 4 এর সাথে যাবে এফ। এবার দেখেন 5 নাম্বার হলো র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালস মানে হলো কাঁচামাল। সো এটা কি, এই যে দেখেন সি এর সাথে এটা যাচ্ছে, বেসিক ম্যাটেরিয়াল সাবস্টেন্স ইউজড ইন দ্য প্রোডাকশন অর ম্যানুফ্যাকচারিং অফ গুডস। ওকে, সো আমরা এখানে 5 এর সাথে সি দিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ, 5 এর সাথে সি। এবার দেখেন 6 এর সাথে দেখেন ই হবে, এখানে সি লেখা হয়ে গেছে। ওকে, এটা চেঞ্জ করে দিতে হবে। হুম। তো 6 এর সাথে আমরা পাচ্ছি ই। 6 কি বলা রয়েছে দেখি, ডিফরেস্টেশন, ইন্টেনশনালি ডিস্ট্রাকশন অর রিমুভাল অফ ট্রিজ অ্যান্ড আদার ভেজিটেশনস ফর এগ্রিকালচারাল, কমার্শিয়াল, হাউজিং অর ফায়ারউড ইউজ। মানে আপনার যে কমার্শিয়াল ব্যবহারের জন্য অথবা বাড়ি ঘর বানাবেন অথবা কাঠের জন্য আমরা যে ইচ্ছাকৃতভাবে যে বন উজাড় করে ফেলি, কেটে ফেলি, সেটাকে বলা হচ্ছে ডিফরেস্টেশন। ওকে, 7 নাম্বার হলো ফটোসিনথেসিস। এটা আমরা জানি খাবার উৎপাদনের যে প্রক্রিয়া সেটা গাছের। সো এখানে দেখেন সাথে সাথে মিলবে বি, দ্য প্রসেস ইউজ বাই প্ল্যান্টস টু কনভার্ট লাইট এনার্জি ক্যাপচার ফ্রম দ্য সান টু কেমিক্যাল এনার্জি। ওকে, সো আশা করি এটা বুঝতে পেরেছেন। এই যে উপর থেকে এইটা আপনারা সুন্দর করে, এইটুকু আপনারা সুন্দর করে লিখে নেন এবং এই অনুপাতে সাজিয়ে নেবেন। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী অ্যাক্টিভিটিস ডিতে। সো ডিতে আসলে আমরা দেখতে পাবো, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন এরিয়া। আপনার এলাকাতে অনেক বেশি গাছপালা কেটে ফেলা হচ্ছে, এটা নিয়ে আপনি খুবই উদ্বিগ্ন। এই জন্য আপনি একটা নিউজ পেপারে এডিটরের কাছে, এডিটরের বরাবর আপনি একটা লেটার লিখবেন বা একটা অ্যাপ্লিকেশন লিখবেন। কি বলে লিখবেন, ডিসক্রাইব হাউ ডিফরেস্টেশন ইজ চেঞ্জিং ইউর এনভায়রনমেন্ট। সেখানে আপনি বলবেন যে এই যে ডিফরেস্টেশন বা গাছ কেটে ফেলা কিভাবে আমাদের পরিবেশের পরিবর্তন সাধিত করে বা ঘটায়। অলসো সাজেস্ট হোয়াট অ্যাকশন কুড বি টেকেন টু স্টপ কাটিং ডাউন ট্রিজ। এবং আরও আপনি লিখবেন যে কী করে আমরা এই গাছ কেটে ফেলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি। ফলো দ্য ক্লুজ বিলো, নিচে কয়েকটা ক্লু দেওয়া রয়েছে, এগুলো মেনটেন করে আমরা একটা আবেদনপত্র বা একটা লেটার পাঠাতে পারবো, অ্যাপ্লিকেশন লেটার যেটা বলি, অ্যাপ্লিকেশন হিসেবে আসলে পাঠাতে হয়। সো ডেঞ্জার্স কজ বাই ডিফরেস্টেশন, যে ভয়ঙ্কর দিকগুলো বা ক্ষতিকর দিকগুলো আসতেছে সেই ডিফরেস্টেশনের মাধ্যমে সেটা উল্লেখ থাকতে হবে। ইনক্রিজেস কার্বন ডাই অক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, কার্বন ডাই অক্সাইড যে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে সেটা নিয়ে বা বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়ে বলতে হবে। দ্য
গ্রিনহাউস ইফেক্ট, গ্রিনহাউস ইফেক্টের কথা বলতে হবে। মেকিং পিপল অ্যাওয়ার অফ দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ডিফরেস্টেশন, ডিফরেস্টেশনের যে বৃহৎ আকারে যে একটা প্রভাব রয়েছে সেটা সম্পর্কে মানুষকে জানাইতে হবে, সচেতন করতে হবে। মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান টু স্টপ ডিফরেস্টেশন, এবং এই ডিফরেস্টেশন কমানোর জন্য আমাদের বেশ কিছু প্ল্যান, বেশ কিছু আইডিয়া জেনারেট করতে হবে, রাইট? সো এটার উপরে লিখতে হবে। আমি কিন্তু এটা আপনাদের জন্য অলরেডি লিখে এখানে দিয়েছি। এই যে দেখেন, ইউনিট 2 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট অ্যাক্টিভিটি ডি। এটাতে আমি এই যে নিচে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, টু দ্য এডিটর, দ্য ডেইলি স্টার, তারপরে অ্যাড্রেস। সো আপনাদের লেখার প্যাটার্নটা হচ্ছে টু দিয়ে শুরু করবেন। আপনারা উপরে এইখানে ডেট লিখতে পারেন। সো আমি ডেটটা দিয়ে দিচ্ছি। ডেট দিলে খুবই ভালো হয়। আজকের যদি আমি ডেট দেওয়ার চেষ্টা করি তাহলে আমি বলবো 07/03/2025। ওকে, সো এইটা আচ্ছা, এটাকে আমি ঠিক করে ফেলি। সো এইভাবে ডেট দেওয়ার পরে টু দ্য এডিটর, দ্য ডেইলি স্টার, তাদের অ্যাড্রেস, অ্যান্ড দেন হচ্ছে আপনাকে একটা সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টটা কই পাবো? কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইউর এরিয়া। এই এখানেই রয়েছে, দেখেন এইখান থেকে আপনি তুলে দেবেন, এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত। এটা হলো সাবজেক্ট। ওকে, দেওয়ার পরে আপনি কি লিখবেন? ডিয়ার স্যার, আই এম ভেরি কনসার্ন অ্যাবাউট দ্য ডিফরেস্টেশন হ্যাপনিং ইন আওয়ার এরিয়া। আমি আমার এলাকাতে যে ডিফরেস্টেশন হচ্ছে এটা নিয়ে খুবই উদ্বিগ্ন। কাটিং ডাউন ট্রিজ ইজ ইনক্রিজিং কার্বন ডাই অক্সাইড ইন দ্য এয়ার। এই যে গাছপালা কেটে ফেলা হচ্ছে এটা কিন্তু বৃদ্ধি করবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কোথায়? বায়ুমণ্ডলে বা বাতাসে। লিডিং টু দ্য গ্রিন হাউস ইফেক্ট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। এটা এবং এটা আরও বেশি গ্রিন হাউস ইফেক্টের ক্ষেত্রেও মানে প্রভাব ফেলে, প্লাস হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক যে উষ্ণতা বৃদ্ধি সেটাতেও প্রভাব ফেলে। দিস ইজ কজিং মোর এক্সট্রিম ওয়েদার, ফর এয়ার কোয়ালিটি অ্যান্ড লস অফ ওয়াইল্ড লাইফ। এবং এটা কিন্তু খুবই একটা খারাপ পরিবেশের বা আবহাওয়ার একটা উৎপাদন করে। তারপর হচ্ছে বাতাসগুলোকে একটু কেমন করে ফেলে, মানে দূষিত বায়ু বেশি হয়ে যায়, লস অফ ওয়াইল্ড লাইফ, এবং এর মাধ্যমে কিন্তু প্রাণীগুলিরও অনেক ধ্বংস সাধন হয়। তারা কিন্তু থাকতে পারে না, বিধায় অনেক প্রাণী মারা যায় বা অন্য কোথাও চলে যায়। উই নিড টু মেক পিপল অ্যাওয়ার অফ দিস ডেঞ্জার্স। আমাদের উচিত মানুষজনকে এই এটার যে ভয়ঙ্কর দিকগুলো রয়েছে সেটা সম্পর্কে সচেতন করা। স্কুলস অ্যান্ড কমিউনিটি প্রোগ্রামস ক্যান হেল্প। আমরা স্কুলে এবং বিভিন্ন জায়গায় যে কমিউনিটির মধ্যে, জাতির মধ্যে আমরা যে এটা বলতে পারি। অলসো উই শুড ক্রিয়েট আ প্ল্যান টু স্টপ ডিফরেস্টেশন। এবং এর পাশাপাশি আমরা একটা প্ল্যান তৈরি করতে পারি কিভাবে এই বন উজাড় এটাকে বন্ধ করা যায়। লাইক প্ল্যান্টিং মোর ট্রিজ অ্যান্ড প্রোটেক্টিং দ্য এক্সিস্টিং ওয়ান্স। যেমন হইতে পারে আমরা বেশি বেশি গাছ লাগাবো এবং যে গাছগুলো রয়েছে সেগুলোকে আমরা রক্ষা করব। লেটস ওয়ার্ক টুগেদার টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট। চলুন আমরা একসাথে কাজ করি আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য। একদম সোজাসাপটা বাংলা আমি সুন্দর করে বলে দিলাম। তারপরে কি লিখবেন? সিনসিয়ারলি, আমার নামটা আমি দিয়ে দিয়েছি, মশিউন্নিশন, রাজশাহী সদর, রাজশাহী। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন, শেষ, আপনার কাজটা কমপ্লিট। এই যে নিচে দেখেন, তারপর আমি ওই যেটুকু বডি ওইটুকুর আমি আসলে বাংলা করে দিয়েছি। আপনারা চাইলে এটা করে নিতে পারেন, নো প্রবলেম। সো এতটুকুই ছিল আমাদের এইটা এই লেসন 3 নিয়ে। আর এই যে দেখেন ই নাম্বার অ্যাক্টিভিটিস, ই নাম্বার অ্যাক্টিভিটিস আসলে আমি এটা করার আসলে খুব একটা প্রয়োজন নাই। কেন? আমি পড়ে দিচ্ছি। লুক অ্যাট দিস পোস্টার্স বিলো। নিচের এই পোস্টার্সগুলোর দিকে তাকাইতে বলছে, দেখতে বলছে। দে আর মেড টু মেক পিপল অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স অফ ডিফরেস্টেশন। এগুলো হচ্ছে মানুষজনকে সচেতন করার জন্য বানানো হয়েছে। কি থেকে? এই যে গাছপালা কেটে ফেললে কি কি ক্ষতি হবে বা ভয়ঙ্কর দিকগুলো রয়েছে সেখান থেকে সচেতন করার জন্য করা হয়েছে। ইন গ্রুপস ডিজাইন আ পোস্টার টু শো দ্য ডেঞ্জার্স কজড বাই ডিফরেস্টেশন। আপনাদেরকে বলা হয়েছে আপনারা গ্রুপ ওয়ার্ক করে এরকম ধরনের কিছু পোস্টার তৈরি করবেন যেটা ডিফরেস্টেশনের ক্ষতিকর দিক সেগুলো তুলে ধরবে। হ্যাঁ, টু শো, হ্যাঁ, তারপরে দেন রাইট আ স্লোগান ফর দ্য পোস্ট। এই যে দেখেন, ডিফরেস্টেশন মাস্ট স্টপ, ডিফরেস্টেশন ইউ আর এ পার্ট অফ দিস টু, তারপরে আ কালার, আ স্মাইল, আ লাইফ। এগুলো হলো পোস্টারের যে হচ্ছে স্লোগান। এই স্লোগানগুলো দিয়ে আপনাদের একটা পূর্ণাঙ্গ এরকম একটা পোস্টার তৈরি করতে বলেছে। সো এটা তো আমি এখন তৈরি করে দিব না, এটা আপনারা নিজেরাই পারবেন। ওই জন্য এটা নিয়ে আর কোনো কথা বলি নাই। সো আজকের মতো আমাদের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা আপনারা শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকে এই ভিডিওটা পেয়ে যাবে এবং তাদের কিন্তু উপকারে আসতে পারে। ঠিক আছে? সো সবার সুস্থ কামনা করছি। লার্নেশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।